আমাদের অভাব কি আর কাটবে না রে দিদি? আমরা কি এভাবে কষ্টে কষ্টে জীবন কাটাবো? ঈশ্বর জানেন, বাবা মা তোকে ছোট রেখেই মারা গিয়েছেন। আমি শাড়ি বুনে যা পাই তাই দিয়ে তোর স্কুলের বেতন দেই, আর কিছু বাজার করি। টেনে টুনে সংসার এখন আর চলে না রে। দিদি, আমার কলেজে পরীক্ষা সামনে। পরীক্ষার টাকা জমা দিতে বলেছে কলেজ থেকে। পরীক্ষা কত তারিখে হবে? টাকা কবে নাগাদ পরিশোধ করতে হবে? সামনের মাসের 1 তারিখ পরীক্ষা হবে। এই মাসের 29 তারিখ টাকা পরিশোধ করতে বলেছে কলেজ থেকে। আচ্ছা, চিন্তা করিস না, যা গিয়ে পড়তে বস, আমি আমার কাজ করি। মিতা গিয়ে পড়ার টেবিলে বসল। লতা শাড়ি বুনন মেশিনের সামনে বসে কাজ শুরু করল। পরের দিন সকালবেলা। মিতার সকাল হয়েছে তো, জলদি উঠ, কলেজ যেতে হবে তো। জলদি রেডি হ কলেজের জন্য। এই তো দিদি, আমি তৈরি হয়ে গেছি। আচ্ছা যা, কলেজে যা, গিয়ে মন দিয়ে পড়। মিতা কলেজ ব্যাগ কাঁধে নিয়ে রওনা হল। এদিকে লতা চুলায় ভাত বসিয়ে শাড়ি বুননের কাজ করতে থাকল। এরই মধ্যপাশের বাড়ির কাঞ্চন কাকা এলেন। কিরে মা, কাজ করছিস? কাকা, আপনি কখন এলেন? দাঁড়ান, আমি পিড়ি এনে দিচ্ছি। না রে মা, আমি বসবো না। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোদের সাথে দেখা করি। কিছু বলবেন কাকা? দেখ মা, তুই ছোটবেলা থেকেই তোর বোনকে দেখাশোনা করিস, সেটা ভালো, কিন্তু তোর নিজের কথাও তো চিন্তা করতে হবে নাকি? বাবা মা আমাদের ছোট রেখেই চলে গিয়েছেন। আমি ছাড়া আমার ছোট বোনের আর কেই বা আছে? কেউ কি দেখাশোনা করবে? কিন্তু মা, তোর তো বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ের কথা কি চিন্তা করেছিস? কাকা, আমরা গরিব মানুষ, বাবা মা নেই। এছাড়া ছোট বোনের দায়িত্ব আমার উপর। ওকে রেখে আমি কিভাবে যাই বলেন? ওর এখন কলেজে পড়ে, ওর ডাক্তার হওয়ার ইচ্ছা। এখন যদি আমি ওর পাশে না থাকি তাহলে কে থাকবে? তাও ঠিক, আশেপাশের মানুষ নানা কথা বলে, তোদের নিয়ে চিন্তা হয় খুব। একটু সাবধানে থাকিস। আমার ও আমার বোনের জন্য আশীর্বাদ করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোর বোন ভালো ডাক্তার হয়। আজ আসি, আমার বাজারে যেতে হবে। এই বলে কাঞ্চন কাকা বাজারের দিকে রওনা হল। সকাল পেরিয়ে দুপুর। লতার রান্নার কাজ শেষ হল। এদিকে মিতা কলেজ থেকে বাড়ি ফিরে এলো। দিদি, টাকার ব্যবস্থা করেছিস? আজ 25 তারিখ, আর 3 দিন বাকি। আয়, আগে ভাত খেতে বস, দুজনে একসাথে খেয়ে নি। দুজনে একসাথে ভাত খাবার পর দেখ, আমি এই শাড়িগুলো বিক্রি করে যে টাকা পাবো, সেই টাকা দিয়ে তোর কলেজের পরীক্ষার টাকা দিব। আচ্ছা দিদি, এখন পড়তে বসি। পড়ার অনেক চাপ রয়েছে। যা, তুই পড়তে বস, আমি দেখি বাড়ি বাড়ি গিয়ে কাপড়গুলো বিক্রি করতে পারি কিনা। এই বলে লতা বাড়ি বাড়ি গিয়ে নিজের শাড়ি দেখালো। কিন্তু কারো কাপড় পছন্দ হয় তো কাপড়ের মূল্য পছন্দ হয় না। আবার কেউ ছোট ছোট ভুল ধরে শাড়িগুলোকে কিনতে চায় না। এতগুলো বাড়িতে বাড়িতে ঘুরলাম, কেউই আমার শাড়িগুলো কিনলে না। এখন আমি টাকা পাবো কোথায়? এই বলে সে বাড়ির পথে রওনা হলো। কিরে দিদি, শাড়ি বিক্রি হলো? না রে, বিক্রি হলো না। তাহলে এখন কি হবে দিদি? পরীক্ষাটা দিব না? তুই চিন্তা করিস না, তুই ঠিকমতো পড়াশোনা কর, ঈশ্বর কোনো ব্যবস্থা ঠিকই করে দেবেন। পরের দিন সকালে লতা শাড়িগুলো নিয়ে যায় কাঞ্চন কাকার বাড়ি। কাঞ্চন কাকা বাড়িতে আছেন? আমি লতা, কিছু কথা ছিল। কিরে মা, তুই সকাল সকাল কিছু দরকার? কাকা, কাল থেকে এই শাড়িগুলো নিয়ে বাড়ি ঘুরছি, কেউ কিনছে না। আর আমার টাকার খুব প্রয়োজন, মিতার কলেজের পরীক্ষার টাকা দিতে হবে। কত টাকা লাগবে? 5,000 টাকা কাকা। হঠাৎ করে আমি এত টাকা কোথায় পাবো? যদি আপনি আমাকে কিছু টাকা ধার দেন তাহলে ভালো হয়। আমার শাড়িগুলো বিক্রি হয়ে গেলে আপনার টাকা পরিশোধ করে দেব। কাঞ্চন কাকা ঘরে গিয়ে 5,000 টাকা নিয়ে আসলো। এই নে মা, 5,000 টাকা। আর টাকা ফেরত নিয়ে এত চিন্তা করিস না, তুই পারলে টাকা দিয়ে যাস। কাকা, আমি আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আরে মা, আমি তোর বাবার মতো,
যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলবি, কখনো দ্বিধা করবি না। লতা খুশি মনে বাড়ি ফিরে আসলো। এসে মিতাকে ডাকল। মিতা, তুই কি তৈরি হয়েছিস কলেজে যাওয়ার জন্য? হ্যাঁ দিদি, আমি তৈরি, এখনই বের হব। এই নে কলেজের টাকা। দিদি, সকল টাকা কোথায় পেলি? কাঞ্চন কাকার থেকে ধার করে এনেছি। যা, দেরি করিস না, মন দিয়ে পরীক্ষা দিস কলেজ গিয়ে। মিতা কলেজের দিকে রওনা হলো। পরীক্ষা উত্তীর্ণ হলো মিতা ভালো নাম্বার পেয়ে। লতার গর্বে বুকটা ফুলে উঠল। বাড়ি বাড়ি গিয়ে বলে আসলো, আমার বোন ভালো নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করেছে। দিদি, আমি এখন মেডিকেলে ভর্তি পরীক্ষা দিব। যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হই তাহলে আমি ডাক্তার হতে পারবো দিদি। ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি যেন তুই সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিস। দেখিস দিদি, আমি ডাক্তার হলে আমাদের আর কষ্ট থাকবে না। আমরা একটা বড় বাড়ি করব। তোকে আর বাড়ি বাড়ি ঘুরে শাড়ি বিক্রি করতে হবে না। আমি জানি তুই পারবি, তোর ওপর আমার ভরসা আছে। অন্যদিকে কাঞ্চন কাকার ছেলে শিবু শহর থেকে বাড়ি ফিরেছে অনেক দিন পর। বাবা মা, তোমরা কেমন আছো সবাই? ভালো আছি রে বাবা, তুই তো আর খবরই রাখিস না। শুধু মাসে মাসে টাকা পাঠিয়ে দিলেই কি হয়? কাজের অনেক চাপ, তাই তো আসতে পারিনি বাবা। ছেলেটা এতদিন পর বাড়িতে এসেছে, এখন কি এসব কথা বলার সময়? যা বাবা, হাত মুখ ধুয়ে আয়, খেতে বস। শিবুর বাবা ও মা একসাথে খেতে বসল। বাবা, আমাদের পাশের বাড়ির লতা ও মিতা কেমন আছে? লতা শাড়ি বুনন করে, সেই শাড়ি বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে। সেই টাকা দিয়ে নিজের ছোট বোন মিতাকে পড়াশোনা করায়। মিতা এখন কোন ক্লাসে পড়াশোনা করে? সেই ছোট দেখেছিলাম। মিতা এখন বড় হয়ে গেছে, ও এখন কলেজ শেষ করে ডাক্তারি পড়ার প্রস্তুতি নিচ্ছে। শিবু খাবার খেয়ে লতার বাড়ির দিকে গেল। শিবু লতার নাম ধরে ডাকতে শুরু করল। লতা ঘর থেকে বের হয়ে আশ্চর্য হল। শিবু, তুমি এতদিন পর শহর থেকে আসার খবর হলো বুঝি? আমার আসার তো খুব ইচ্ছে, কিন্তু কাজের চাপে আসতেই পারি না। আমরা তো ভাবলাম তুমি সবাইকে ভুলেই গিয়েছো। আমার সবার কথাই মনে আছে। এই তো সেদিন আমরা একসাথে স্কুলে গেলাম, স্কুল থেকে বাড়ি এসে একসাথে খেলা করতাম। আমার সেই দিনের স্মৃতিগুলো এখনো মনে আছে। সেই ছোট্টবেলার কথা, এখন অনেক দিন হয়ে গেছে। এরই মধ্যে মিতা আসলো মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে। মিতার চোখে মুখে খুশি। দিদি, আমি মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমি দেশের বড় মেডিকেলে ডাক্তারি পড়ার সুযোগ পাবো। আমি তোকে বলেছিলাম না দিদি, আমি একদিন বড় ডাক্তার হব। আমি জানতাম তুই একদিন বড় ডাক্তার হবি, আমার তোর উপর ভরসা ছিল। ঈশ্বরের আশীর্বাদে তুই একদিন বড় ডাক্তার হবি। এই লোকটাকে মা, ভুলে গেলি নাকি? এ হলো সেই শিবু দাদা, ছোটবেলায় তুই যার কাঁধে ঘুরে বেড়াতি। আরে শিবুদা, তুমি কবে এলে? কতদিন দেখিনি তোমায়। আমি আজ সকালেই এলাম রে। তুই দেখি অনেক বড় হয়ে গিয়েছিস, সেই ছোট্ট দেখেছিলাম তোকে। এই ছোট্ট মেয়েটি এখন ডাক্তার হবে দাদা। যা, এখন হাত মুখ ধুয়ে গিয়ে খেতে বস। তুমি নাকি শাড়ি বুননের কাজ করো? তুমি নাকি বাড়ি বাড়ি গিয়ে শাড়ি বিক্রি করো? হ্যাঁ, আমি শাড়ি বুনি, সেই শাড়ি বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করি। লতা শহরে আমার অনেক বন্ধু আছে যারা বড় বড় মার্কেটে শাড়ির ব্যবসা করে। তুমি চাইলে আমি তোমার শাড়িগুলো শহরে নিয়ে যেতে পারি। আমি এত কিছু বুঝি না, কিভাবে করব, কিভাবে শুরু করব কিছু জানি না। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার শাড়িগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করব। এতে মুনাফা ভালো হবে আর তোমার আর্থিক অবস্থা সচ্ছল হবে, আর তোমার বাড়ি বাড়ি গিয়েও কষ্ট করে বিক্রি করা লাগবে না। শিবু, তুমি যদি সাহায্য করো তাহলে আমি করতে রাজি আছি। এভাবে লতার কাজের নতুন যাত্রা শুরু হলো। লতা ঘরে বসে শাড়ি বুননের কাজ করে। সেই শাড়িগুলো নিয়ে গিয়ে শিবু শহরে বিক্রি করে। এতে লতার মুনাফা ভালো হয় এবং শিবুরও কিছু লাভ থাকে। আস্তে আস্তে লতার ব্যবসা অনেক বড় হলো। 4 বছর কেটে গেল। মিতা পড়াশোনা শেষ করে এখন একজন ডাক্তার হয়ে আসলো বাড়িতে। তোর স্বপ্ন আজ পূরণ হলো।
তুই এখন অনেক বড় একজন ডাক্তার। আমি আজ অনেক বড় একজন ডাক্তার হলাম, কিন্তু তুমি না থাকলে আমি আজ এত বড় ডাক্তার হতে পারতাম না। লতা অশ্রুভরা চোখে তার বোনের দিকে তাকিয়ে আছে। পরের দিন সকালে মিতা কাঞ্চন কাকার বাড়ির দিকে গেল। কাঞ্চন কাকা বাড়ি আছেন? আমি মিতা, কিছু কথা ছিল। আরে ডাক্তার এসেছে দেখে আমাদের বাড়ি। কিরে মা, কি খবর? হঠাৎ আমার বাড়ি এলি? কাকা, আমি আমার বড় বোনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনার কাছে। আমি চাই আপনার ছেলে শিবু দাদার সাথে আমার বোনের বিয়ে দিতে। আরে মা, আমার তো এই ইচ্ছাটা ছিল অনেক দিন আগে থেকে, যে তোর বড় বোন লতাকে আমার ছেলের বউ করে ঘরে আনব। কিন্তু তোর বোন লতা তখন রাজি হয়নি, কারণ তুই অনেক ছোট ছিলি, তোকে দেখাশোনা করা লাগবে, তাই তোর বোন বিয়েতে রাজি হয়নি। এখন আমি বড় হয়েছি, কাকা একজন ডাক্তার হয়েছে, তাই এটা আমার দায়িত্ব এখন আমার বড় বোনকে বিয়ে দেওয়া। আপনি শিবু দাদার সাথে কথা বলেন। আমার ছেলে শিবু সেই ছোট থেকেই লতাকে পছন্দ করে, তাই শহর থেকে এসে সবার আগে লতার সাথে দেখা করতে যায়, আবার একসাথে কাপড়ের ব্যবসাও করে। শিবু এক পায়ে রাজি, কিন্তু লজ্জায় বলতে পারে না। এই কথা নিয়ে দুজন কিছু হাসি ঠাট্টা করল। এরপর তারিখ ঠিক করে লতা ও শিবুর বিয়ে দিল মিতা। লতা ও শিবুর হাসি খুশি সংসার। অন্যদিকে কয়েক বছর পর মিতা বিয়ে করে নেয়। তারা আস্তে আস্তে একটা বড় বাড়ি করে। দুই বোন একই সাথে এক বাড়ির নিচে সুখে শান্তিতে বসবাস করে।